যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো, তাদের রাখতে পারবো। রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ১৬তম জনগণনার কাজ। আর এবারই দেশের প্রথমবার হচ্ছে ডিজিটাল জনগণনা। সেই উপলক্ষে শনিবার এই কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সেলফ এনুমারেশন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন নেই তো। এটা হচ্ছে হাউসহোল্ড আইডিটা ক্রিয়েট হয়েছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, অবৈধ অনুপ্রবেশকারীদের দেখভাল ভারত করবে না। শনিবার এই সেলফ এনুমারেশনের পরেই জনগণনার আনুষ্ঠানিক সূচনার মঞ্চ থেকেই রাজ্য রাজনীতি ও সীমান্ত সুরক্ষা নিয়ে অত্যন্ত কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার কেন্দ্রীয় নির্দেশিকার বাইরে গিয়ে আলাদা কিছু করছে না। অবৈধ অনুপ্রবেশকারীরা এই রাজ্য বা দেশে থাকবে না। নির্দিষ্ট আইন প্রক্রিয়ার মাধ্যমে তাদের চিহ্নিত করে সতর্কতার সঙ্গে ফেরত পাঠানো হচ্ছে এবং আগামী দিনেও হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের দেখভাল করার দায়িত্ব ভারতের নয়। মানে এই যে আপনি নাগরিক হলেই তো উন্নয়নের সুযোগ পাবেন। আপনি যদি দেশের নাগরিক না হন, আপনি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম থেকে শুরু করে আপনি সব কিছুই, এমপ্লয়মেন্ট থেকে শুরু করে ভ্যাকসিনেশন থেকে শুরু করে, তো ভারতবর্ষে তো নাগরিকদের জন্যই দায়বদ্ধতা কেন্দ্র এবং রাজ্য সরকারের। তাই একটা পরিচ্ছন্ন আদমশুমারি অর্থাৎ নাগরিক তালিকা এলে সরকারেরও পক্ষে কার কার জন্য কী বিষয় দরকার সেটা, যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো, তাদের রাখতে পারবো। শনিবার বিধাননগর থেকে ভারতের ১৬তম ডিজিটাল জনগণনার সেলফ ইনুমারেশন প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি রাজ্যের এসআইআর প্রক্রিয়া এবং এএসডিটি তালিকা তৈরি নিয়ে বিভ্রান্তির নিরসন ঘটান। মুখ্যমন্ত্রী জানান, জনগণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব হওয়া সত্ত্বেও আগের সরকার নানান কারণে এই প্রক্রিয়া শুরু করতে পেছপা হয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে কোনো কারণে বিগত সরকার সেটা টাইমলি শুরু করেন। আমরা আসার পরে, দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে কটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে এই জনগণনার কাজটাকে অগ্রাধিকার দিয়েছি। একটা সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। দায়িত্ব আমি যেমন পালন করছি, একেবারে নিচে বাড়ি বাড়ি যিনি যাবেন তিনিও সেই দায়িত্ব পালন করবেন, উনি করিয়ে নিয়ে আসবেন, অসুবিধা হবে। যারা ভোটার হিসেবে দাবি করেনি, নাগরিক হিসেবে করবে কিনা বলা মুশকিল। জনগণনার প্রসঙ্গে বার্তা মুখ্যমন্ত্রীর। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশ্যে আসা এএসডিটি অর্থাৎ মৃত, স্থানান্তরিত, ভুয়ো ও অনুপস্থিত ভোটারদের তালিকা এবং ভোটাধিকার সংক্রান্ত প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, এএসডিটি তালিকায় থাকা ব্যক্তিরা নতুন করে কোনো দাবি পেশ করেননি। ট্রাইব্যুনালে স্থান পাওয়া ২৭ লক্ষ ব্যক্তির মধ্যে প্রায় ৭ লক্ষ মানুষ আবেদন জানিয়েছেন। অন্যদিকে অবশিষ্ট ২০ লক্ষ মানুষ এখনও কোনো আবেদন বা আপিলই করেননি। মুখ্যমন্ত্রী জানান, যারা ভোটার হিসাবে এখনো কোনো দাবিই করেননি তারা পরবর্তীতে ভারতীয় নাগরিক হিসাবে দাবি পেশ করবেন কিনা তা পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, রাজ্যের জনবিন্যাস পরিবর্তনের সঙ্গে জনগণনা প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। অনুপ্রবেশকারী ইস্যু ভিন্ন। ক্লিয়ার আছে, আন্ডার কনসিডারেশন আছে, কিন্তু আপনাদের মনে হয় প্রথমত এএসডি তো আপনারা জানেন, তাদের তো প্রায় ৬০ লাখের কাছাকাছি যারা মৃত বা ইত্যাদি, তারা কোনো ক্লেম করেনি। সেকেন্ড হচ্ছে অ্যাডজুডিকেট যারা হয়েছিল তাদের মধ্যে কিছু নাম অল্প স্বল্প ভোটের আগে উঠেছে সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী। ফাইনালি যে ২৭ লক্ষ অ্যাডজুডিকেট ছিল তাদেরকে ট্রাইব্যুনাল করে দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট থেকে। সেই ট্রাইব্যুনালে সোফার মাই নলেজ ৭ লক্ষ আপিল করেছে, ২০ লক্ষ নট রেসপন্ডেন্ট। তাদের ক্ষেত্রে কি ব্যাপার আছে আমি বলতে পারবো না, এটা দেখতে হবে। তারা নিজেরাই ভোটার হিসেবে দাবি করেনি, এবারে নাগরিক হিসেবে দাবি করবে কিনা সেটা তো যখন আমাদের এই সেলফ এনুমারেশন অথবা হাউস টু হাউস যখন আমাদের লোকেরা যাবে, এটা যখন ফিরে আসবে তখন আমরা অ্যাসেস করে বলতে।
মুখ্যমন্ত্রীর আশ্বাস, অবৈধ অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই, নাগরিকরা নিরাপদ। অনুপ্রবেশ প্রসঙ্গ তুললেও সাধারণ নাগরিকদের আশ্বস্ত করে তিনি অতীত ভুলের প্রসঙ্গ টানেন। আগের সরকারের আমলে বীরভূমে একটি ত্রুটি ঘটেছিল, যেখানে ভারতীয় নাগরিককে সমস্যায় পড়তে হয়েছিল, যদিও পরে তাকে ফেরানো হয়। শুভেন্দু বলেন, বর্তমান সরকার নিশ্চিত করবে যাতে এই প্রক্রিয়ায় একজন প্রকৃত ভারতীয় নাগরিকও বিন্দুমাত্র সমস্যায় না পড়েন। কারীদের নিয়ে এক্ষেত্রে ভারত সরকারের স্ট্যান্ড খুব ক্লিয়ার, এবং যেটা মুখ্যমন্ত্রীরও স্ট্যান্ড খুব ক্লিয়ার, সেটা হচ্ছে দু ধরনের লোক পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে এখানে এসেছে। একটা অবৈধ অনুপ্রবেশকারী, তারা এই দেশে বা এই রাজ্যে থাকবেন না, প্রক্রিয়ার মধ্য দিয়ে ফেরানো হচ্ছে, সংখ্যাটা কম। আগামী দিনে চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো হবে সতর্কতার সঙ্গে এবং যাচাই বাছাই করে, যাতে বীরভূমে যে একটি ত্রুটি ঘটেছিল আগের সরকারের সময়ে, পরে দেখবেন ভারতীয় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ। আমাদেরও লক্ষ্য রাখতে হবে যাতে একজনও ভারতীয়, যাতে এটা সিএএ ও শরণার্থীদের সুরক্ষায় স্পষ্ট বার্তা। অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে ফারাক স্পষ্ট করে দিয়ে মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইনের ধারার কথা মনে করিয়ে দেন। তিনি জানান, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসী ও খ্রিস্টান সম্প্রদায়ের যেসব মানুষ বাংলাদেশ বা প্রতিবেশী দেশ থেকে এসেছেন তারা অনুপ্রবেশকারী নন, যথাযথ আইনি কাঠামোয় তারা শরণার্থী। তিনি আরও জানান, ভারত সরকারের 1 সেপ্টেম্বর 2025-এর বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম স্পষ্ট। যে সমস্ত শরণার্থী 31 ডিসেম্বর 2014-এর মধ্যে ধর্ম বা প্রাণ বাঁচানোর তাগিদে এদেশে এসেছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং পুলিশও তাদের কোনো হয়রানি করতে পারবে না। এক দল হচ্ছে অনুপ্রবেশকারী, আরেক দল হচ্ছে শরণার্থী, এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় যে সমস্ত আমাদের কমিউনিটিগুলোর কথা বলা আছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীর পর্যায়ে পড়ে না, তারা শরণার্থীর পর্যায়ে পড়ে। এক্ষেত্রে ভারত সরকারের 2019-এর যে আইন, 2024-এর যে রুল, তাতে খুব পরিষ্কার বলা আছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের আওতায় এরা শরণার্থী। 1 সেপ্টেম্বর 2025 ভারত সরকার আরেকটি নোটিফিকেশান বের করে, যাতে বলেছে 31/12/2024-এর মধ্যে যারা প্রাণের জন্য বা ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে এই দেশে এসেছে বা এই রাজ্যে এসেছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, তাদেরকে পুলিশ হয়রানি। 2027 সালের এই জনগণনা হবে 100% ডিজিটাল এবং প্রথমবার নাগরিকদের জন্য থাকছে সেলফ এনুমারেশন বা স্বগণনার বিশেষ সুযোগ। 1 থেকে 15 আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে প্রতিটি পরিবার নিজেদের তথ্য সরকারি পোর্টালে জমা দিতে পারবেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, এই তথ্য সম্পূর্ণ গোপনীয় এবং আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যা, পরিকল্পনা এবং উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। কারোর ব্যক্তিগত তথ্য বাইরে আসার বা সেটিকে অপব্যবহার করার কোনো সুযোগ নেই। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।